চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। 2021 সালের দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষার্থী যারা আছি তারা আমরা জানি আমাদের এই কোভিড পরিস্থিতির কারণে বিশেষভাবে অ্যাসাইনমেন্ট এবং কিছু আহ, নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার মাধ্যমে তোমাদের ফলাফল প্রস্তুত করা হবে। তো সেই প্রেক্ষিতে আমরা এই আগামী পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত সময়গুলি যতটুকু সময় আমরা পাবো আমাদের যে যে অধ্যায়গুলোর উপর অ্যাসাইনমেন্ট থাকবে এবং যে 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 অধ্যায়ের পরীক্ষা থাকবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব, যাতে যাদের অর্থনীতি বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে অর্থাৎ যাদের অর্থনীতি বিষয়টি একটি ঐচ্ছিক বিষয় নয় তাদের জন্য এটা অ্যাসাইনমেন্ট হিসেবে সহযোগিতা করবে এবং পাশাপাশি পরীক্ষার জন্য সবাইকে বিশেষভাবে সহায়তা করবে। সেই প্রেক্ষিতে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায় নিয়ে আলোচনা করবো বলতে এই অধ্যায়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি। আমরা দুটি সৃজনশীল প্রশ্ন দেখে এই অধ্যায়ের উপযোগী অংশ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো আলোচনা করার জন্য আমরা চিহ্নিত করেছি সেগুলো আমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি দেখতে পাচ্ছ, যতটুকু বোঝা যাচ্ছে আশা করি। যদি বোঝা না দিয়ে থাকে তাহলে বোঝা যাবে আশা করি। আমি প্রশ্নটা বলার চেষ্টা করছিলাম। তো আমরা বলেছি আমরা আলোচনা করছি উৎপাদক ও ভোক্তার আচরণ নিয়ে। তো উৎপাদক ও ভোক্তার আচরণ অধ্যায়ে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। একটি বিষয় হচ্ছে উপযোগ, বা তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে: উপযোগ, তারপর চাহিদা ও যোগান। এই তিনটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে এবং এই তিনটি মৌলিক বিষয়ের মধ্যে চাহিদা এবং যোগানের সাথে সম্পর্কিত আছে আরো কিছু ধারণা, স্থিতিস্থাপকতা এবং ভারসাম্য। তো ধারাবাহিকভাবে চাহিদা এবং যোগান এই বিষয়গুলো এবং স্থিতিস্থাপকতা ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু এই পর্যায়ে আমরা আজকের আলোচনাটা শুধু উপযোগের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এটা তোমাদের আশা করি কিছুটা প্রস্তুতিতে কিছুটা সহায়তা করবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তোমাদের এখানে একটা উদ্দীপক আমরা তোমাদের জন্য দিয়ে রেখেছি। এই উদ্দীপকটা একটু খেয়াল করি আমরা। উদ্দীপকে বলা হচ্ছে যে যে সোহানা পেয়ারার খুব ভক্ত। বুঝতে পারছো তোমরা লেখা, তারপরে আমার কথা খেয়াল করলে বাকিটা বুঝতে পারবে। সোহানা পেয়ারার খুব ভক্ত, পেয়ারা ভোগের ক্ষেত্রে তার মোট উপযোগ সূচিটি নিম্নরূপ। অর্থাৎ সোহানা পেয়ারা ভোগের উপযোগ সূচিটি আছে। সোহানা পেয়ারা ভোগের উপযোগ সূচিটি কেমন? সোহানা যখন প্রথমে পেয়ারা ভোগ করে তখন তার মোট উপযোগ হয়ে থাকে, প্রথমে পেয়ারার মোট উপযোগ হয়েছে 8 একক, দ্বিতীয় একক পেয়ারা ভোগে তার মোট উপযোগ হয় 10 একক, তৃতীয় একক ভোগে মোট উপযোগ 12 একক, চতুর্থ একক ভোগে 12 একক, পঞ্চম একক ভোগে 10 একক। প্রশ্ন হচ্ছে উপযুক্তি। আমরা খুবই সহজ ভাষায় বলতে পারি উপযোগ হচ্ছে কোন দ্রব্য বা সব সেবার মানুষের অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। আমরা জানি যে দ্রব্য বা সেবার মানুষের অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। তাহলে আমরা বলতে পারি এভাবে, দ্রব্য বা সেবা মানুষের, এটা আমরা জানি আমাদের 1 নম্বরের প্রশ্ন। এটা সুতরাং এক কথায় আনসার দিতেই হবে, অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। তুমি সংক্ষিপ্ত লেখা, ঠিক আছে? এবং এই প্রেক্ষিতে আমরা একটু বলে নিই উপযোগ কত রকম হতে পারে, উপযোগের প্রকারভেদ। উপযোগের প্রকারভেদ কত রকম হতে পারে? উপযোগ হতে পারে রূপগত। রূপগত উপযোগ সৃষ্টি করা যেতে পারে। রূপগত মানে হচ্ছে কোনো বস্তুকে বা কোনো পদার্থকে একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা। যেমন পানি থেকে তুমি চা হতে পারে, বা দুধ থেকে তোমার মিষ্টি হতে পারে, এগুলো রূপগত উপযোগ। তারপর হচ্ছে তত্ত্বগত উপযোগ, মালিকানাগত উপযোগ। তারপর আছে আমাদের সেবাগত উপযোগ, স্থানগত উপযোগ তৈরি হয় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কারণে। রূপগত, সেবাগত, সত্যগত, স্থানগত
দেন আমাদের হচ্ছে কালগত, সময়গত, হ্যাঁ, এবং সর্বশেষে জ্ঞানগত। এই মোট 6 ধরনের উপযোগ সৃষ্টি হতে পারে, যেটা আমরা জানি। তাহলে এই 6 ভাবে দ্রব্যের উপযোগ সৃষ্টি করা যায়, এবং উপযোগ হচ্ছে দ্রব্য হিসেবে মানুষের অবাক পূরণ করার ক্ষমতা থেকে বলা হয় উপযোগ। এবং পরের প্রশ্ন, খ প্রশ্নতে বলা হচ্ছে উপযোগ উপযোগ মোট উপযোগ সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন? প্রথমে আমাদের জানতে হবে মোট উপযোগ কি এবং প্রান্তিক উপযোগ কি। মানে মোট উপযোগ সম্পর্কে আমরা জানি যে দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যেমন প্রথম একক ভোগ করে সোহানা 8 একক উপযোগ পায়, তাহলে প্রথম এককের মোট উপযোগ হচ্ছে 8। দ্বিতীয় একক ভোগ করে সোহানা পাচ্ছে 10 একক উপযোগ, তার মানে প্রথম একক থেকে 8 এবং দ্বিতীয় একক থেকে 2, তাহলে সে 2 একক থেকে 2 রকম উপযোগ পাচ্ছে। প্রথম একক থেকে 8 একক, দ্বিতীয় একক থেকে 2 একক, তো দুইটা মিলিয়ে সে মোট 10 একক উপযোগ পায়। এটা হচ্ছে 2 একক প্রথম এবং দ্বিতীয় এককের মোট উপযোগ। একইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 একক ভোগ করে সে মোট উপযোগ পায় 12 একক। তার মানে হচ্ছে সে প্রথম একক থেকে পাচ্ছে 8, দ্বিতীয় একক থেকে 10, তাহলে সরি তৃতীয় একক থেকে সে আরো পাচ্ছে অতিরিক্ত 10-এর মধ্যে 8 থেকে 10 মানে 2 অতিরিক্ত, তাহলে এখানে সে আরো 2 অতিরিক্ত পাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে 8 যোগ 2 যোগ 2, 3 একক থেকে সে মোট উপযোগ পাচ্ছে 12 একক। আশা করি বুঝতে পেরেছি। তাহলে মোট উপযোগ মানে হচ্ছে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ কি জানতে হবে। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ সম্পর্কে আমরা জানি প্রান্তিক উপযোগ কাকে বলে। প্রান্তিক উপযোগ সম্পর্কে বলা হয় কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অথবা প্রান্তিক উপযোগকে বলা হয়ে থাকে, আমরা জানি মার্জিনাল ইউটিলিটি, আর মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। অর্থাৎ ভোগের পরিবর্তনের কারণে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতই হচ্ছে প্রান্তিক উপযোগ। আবারও বলছি, ভোগের পরিবর্তনের কারণে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন প্রশ্ন হচ্ছে, কি বলেছে আমাদের প্রশ্নে, যে সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন। আমরা এই টেবিল থেকেই বলতে পারি যে সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন। যদি বের করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে একক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ইন্টারভিউ রয়েছে, এবং মোট উপযোগ হচ্ছে 8, 10, 12, 12 এবং 10। এবং তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? প্রান্তিক উপযোগ মানে হচ্ছে এই ক্ষেত্রে প্রথম এককের প্রান্তিক উপযোগ হবে 8, দ্বিতীয় একক অর্থাৎ দ্বিতীয় একক ভোগ করে অতিরিক্ত উপযোগ পাওয়া যাচ্ছে 2, তৃতীয় একক অতিরিক্ত উপযোগ 2, চতুর্থ একক ভোগ করে অতিরিক্ত উপযোগ 0, পঞ্চম একক অতিরিক্ত উপযোগ -2। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যে যখন প্রান্তিক উপযোগ, যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়, তাহলে এখানে মোট উপযোগ হচ্ছে 8, 10, 12, 12, এখানে সর্বোচ্চ হচ্ছে মোট উপযোগ। যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন? কেন? কারণ হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করতে থাকলে ভোক্তার প্রান্তিক উপযোগ ক্রমাগত হ্রাস পেতে থাকে। যখন তার মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন ভোক্তা ওই দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করে অতিরিক্ত কোনো উপযোগ লাভ করে না। আবারও বলছি, যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন ওই দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করে অতিরিক্ত কোনো উপযোগ লাভ করে না। অর্থাৎ ভোগ করতে করতে তার মোট কনজাম্পশন স্যাচুরেশন লেভেলে পৌঁছে যায়, অর্থাৎ তার সম্পূর্ণ তৃপ্তি চলে আসে। এই অবস্থায় উপযোগ সর্বোচ্চ হয় যখন মোট উপযোগ, তখন অতিরিক্ত এক একক ভোগ করে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় না। এই কারণেই মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ হয়ে যায় 0।
আমাদের এখানে একটি প্রশ্ন আছে আরেকটি গ প্রশ্ন, যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলেছে আমাদের উদ্দীপকের তথ্যের ভিত্তিতে। আমরা কিভাবে অঙ্কন করব? কোন রেখা অঙ্কন করার জন্য আমরা প্রথমে লম্ব অক্ষ নিব, ভূমি অক্ষ নিব, তারপরে আমরা মূল বিন্দুটা চিহ্নিত করব 0। যেহেতু আমাদের মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলেছে, মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি, এবং এটা নির্ভর করে ভোগের পরিমাণের উপর, এটা আমরা কিউ দ্বারা নির্দেশ করতে পারি। এখন আমি ভোগ করি কত একক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একক পর্যন্ত। তাহলে আমার কাজ হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম একককে আগে চিহ্নিত করা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এককে চিহ্নিত করা। এবং এই চতুর্থ পর্যায়ে পর্যন্ত ভোগ করে আমি কি উপযোগ পাচ্ছি? মোট উপযোগ 8 থেকে 12 এরকম পাচ্ছি আমি। তাহলে আমি 12 পর্যন্ত যদি নিতে চাই, আমরা 2 থেকে শুরু করি, এখানে 1 থেকে শুরু করেছি, আমরা এখানে 2 থেকে নিতে পারি। 2, 4, 6, 8, 10, আমরা বলতেছি 2 একক, 4 একক, 6 একক, 8 একক, 10 একক এবং 12 একক উপযোগ পাওয়া যেতে পারে। এবার মোট উপযোগটাকে অঙ্কন করার জন্য আমাকে মিলাতে হবে। প্রথম একক ভোগ করে উপযোগ পাই 8 একক, প্রথম এককে 8 একক। তাহলে আমি কিভাবে মিলাবো? এই হচ্ছে আমার প্রথম একক, আমরা একটু ভিন্ন কাজ ইউজ করি। প্রথম একক এবং প্রথম একক যখন ভোগ করতে উপযোগ হয় 8 একক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সে প্রথম একক ভোগ করতে উপযোগ হয় 8 একক, এখানে একটা বিন্দু। যখন সে দ্বিতীয় একক ভোগ করে তার উপযোগ হয় 10 একক, তাহলে 10, তৃতীয় একক ভোগ করলে 10, তাহলে আবারও আমি দ্বিতীয় একক বরাবর রেখা টানি এবং 10 একক বরাবর রেখা টানি, পরস্পর যেখানে মিলল সেখানে হচ্ছে আরেকটা বিন্দু তৃতীয় একক। তারপর তৃতীয় এককে যদি উপযোগ হচ্ছে 12 একক, তাহলে আবার আমরা কি করবো? তৃতীয় একক বরাবর একটা রেখা টানবো, 12 একক বরাবর রেখা টানবো, যেখানে পরস্পর মিলবে সেটাই হচ্ছে আরেকটা বিন্দু। ঠিক আছে? তারপর চতুর্থ এককের জন্য উপযোগ হচ্ছে 12, তাহলে চতুর্থ এককটাও 12, তাহলে আমরা চতুর্থ একক বরাবর রেখা টানি এবং এটাও 12 একক, এখানেও আরেকটা বিন্দু আমরা পেলাম। পঞ্চম এককের জন্য 10 একক, তাহলে পঞ্চম একক বরাবর আমরা রেখা টানি, 10 একক বরাবর রেখা টানি, তো আমরা যদি কোনো বিন্দু পাই, হ্যাঁ বিন্দু পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের পঞ্চমের 10 একক। তোমরা এখানে এই টেবিলটা একেই এগুলো বিন্দুর নাম দিতে পারো, এই টেবিলটার সাথে অতিরিক্ত যে বিন্দু, কি বিন্দু? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, তাই করো, তাহলে আমার এখানে বিন্দুগুলোর নাম কি দাঁড়াবে? এ, বি, সি, ডি, ই বিন্দু। এ, বি, সি এবং ডি এবং ই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখা পাবো সেটাই হবে আমাদের মোট উপযোগ রেখা। আমরা অঙ্কন করি। এখান থেকে আমার এতে, এর থেকে আমার বিতে, বি থেকে আমার সিতে, সিতে, সি থেকে ডিতে, সি থেকে ডিতে, ডি থেকে ইতে হয়ে নিচে নেমে যাবে। তাহলে এটাই হবে আমার কি রেখা? মোট উপযোগী রেখা বা টোটাল উপযোগী রেখা। টোটাল মোট উপযোগী রেখা। এবং এটার বিবরণ লিখতে হবে আমাদেরকে। বিবরণ আমরা কি লিখবো? যে ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ দেখানো হচ্ছে, এবং প্রথম একক ভোগ করলে উপযোগ হয় মোট উপযোগ 8, যেটা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্বিতীয় একক ভোগ করলে 10, বি বিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। তৃতীয় একক ভোগ করলে 12, সি বিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। একইভাবে চতুর্থ এবং পঞ্চম এককে ডি বিন্দু এবং ই বিন্দু দ্বারা 10 একক এবং 12 একক নির্দেশ করা হচ্ছে।
এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় এটা হচ্ছে মোট উপযোগ রেখা। এবং মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে কোথায়? চতুর্থ এককে। চতুর্থ একক হচ্ছে মোট একক সর্বোচ্চ, এখানে চতুর্থ একক যোগ করলে মোট উপযোগ হচ্ছে 12। বুঝতে পেরেছি? এবার বলছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। তাহলে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করতে চাই, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাকে নতুন করে একটি টেবিল অঙ্কন করতে হবে। কি টেবিল? আমাকে এখানে দেখতে হবে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটা কি, এটা আমার তালিকায় দেখাতে হবে। আমরা একটা তালিকা অঙ্কন করতে পারি। আসলে তালিকা অঙ্কন করি আমরা। আমাদের এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আছে, তাহলে আমরা তালিকার জন্য টেবিল নিলাম। তাহলে আমাদের পেয়ারার একক, পেয়ারার একক, প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক এবং পঞ্চম একক। এবং আমাদের দেখাতে হবে এককের সাথে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। তাহলে আমরা যদি এখানে লিখতে চাই, আমরা এখানে লিখতে পারবো, এখানে হচ্ছে আমাদের আমাদের এখানে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার একক, একক, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি, হচ্ছে মার্জিনালিটি। একক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। আশা করি বুঝতে পারছেন। মোট উপযোগ তো দেওয়াই আছে, 8, 10, 12, 12 এবং 10। প্রান্তিক উপযোগটি অতিরিক্ত এক একক যোগ করে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়। তাহলে প্রথম এককের আগে কোনো ভোগ ছিল না, মোট উপযোগের শূন্য ছিল। প্রথম একক যোগ করলে অতিরিক্ত উপযোগ হচ্ছে 8 একক, দ্বিতীয় থেকে 2 একক, তৃতীয় থেকে 2 একক, চতুর্থ থেকে 0 একক এবং পঞ্চম একক থেকে -2। ঠিক আছে? এখন আমরা এই টেবিল থেকে সম্পর্ক দেখাতে পারি। কি সম্পর্ক? টেবিল থেকে সম্পর্ক হচ্ছে আমাদের যে প্রান্তিক উপযোগ যখন বৃদ্ধি পাচ্ছে 8 থেকে 10, সরি, মোট উপযোগ যখন বৃদ্ধি পাচ্ছে, খেয়াল করে দেখি, 8 থেকে 10, 10 থেকে 12, 12, এরকম যখন মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগ ক্রম হ্রাস পাচ্ছে। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক হচ্ছে মোট উপযোগ যখন বৃদ্ধি পাচ্ছে 8, 10, 12, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পাচ্ছে 8, 2, 0। ঠিক আছে? এবং মোট উপযোগ যখন হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগ হচ্ছে ঋণাত্মক। আর মোট উপযোগ যখন স্থির তখন প্রান্তিক উপযোগ 0। মোট উপযোগ যখন বৃদ্ধি পাচ্ছে 8 থেকে 10, 10 থেকে 12, ঠিক আছে, মোট উপযোগ যখন বৃদ্ধি পাচ্ছে 8 থেকে 10, 10 থেকে 12, প্রান্তিক উপযোগ যখন হ্রাস পায় 8 থেকে 2, তখন হ্রাস পাচ্ছে। কিন্তু মোট উপযোগ যখন স্থির 12 থেকে 12, তখন প্রান্তিক উপযোগ 0। এবং যখন মোট উপযোগ হ্রাস পায় 12 থেকে 10, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক। এই হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। আমরা একটা টেবিল থেকে যেমন ব্যাখ্যা করতে পারি, আমরা একটা চিত্র ব্যাখ্যা করতে পারি। ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা এখানে আমরা কালো রং ইউজ করি। আমি এখানে হচ্ছে নিচে একটু জায়গা রেখে দিচ্ছি, প্রয়োজন আছে, আমাদের একটু পরে টেবিলটা দেখতে হবে। এখানে আমার মূল বিন্দুটা কি হবে? 0। প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবো। মোট উপযোগ রেখা আমরা এখানে এঁকে রেখেছি, আমরা এখানে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবো। প্রান্তিক উপযোগ কত? 0 থেকে 8 পর্যন্ত। 0, 2, 4, 4, 6, 8। আমি এইভাবে প্রান্তিক উপযোগটা নিতে চাচ্ছি। এটা হচ্ছে মার্জিনাল ইকুয়ালিটি উপরে। আমার এখানে কত আছে?
এখানে আছে 2, 4, 6, 8 প্রান্তিক ভোগের পরিমাণ কত আছে? ভোগের পরিমাণ আগের মতোই, আমি একটু আগের মতোই বোঝানোর জন্য তোমাদের সাথে একটু আগেরটার সাথে একটু কানেক্ট করে দিই। আগের মতোই প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, একক এবং পঞ্চম একক। তোমরা এখানে লিখতে পারো, এখানে লিখতেও পারো, কি লিখতে পারো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। অথবা তুমি না লিখলেও এটা বুঝে যাবে যে তুমি যেটা কানেক্ট করতে পারো। এটা হচ্ছে ভোগের পরিমাণ। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে -2, তাহলে -2 মানে হচ্ছে নিচে, এটা আমার এখানে -2 লাগবে। এবার আমরা একটু চিত্ররেখাটা অঙ্কন করি সম্পর্ক দেখানোর জন্য। প্রথম হচ্ছে যখন ভোগের পরিমাণ প্রথম একক, প্রান্তিক গতিবেগ হচ্ছে 8, ভোগের পরিমাণ প্রথম একক হলে প্রান্তিক গতিবেগ 8 হলে এই বরাবর হচ্ছে আমাদের ভোগের পরিমাণ এবং প্রান্তিক গতিবেগের সম্পর্ক। বুঝতে পারছি? তাহলে প্রথম একক ভোগ করলে যেখানে মোট গতিবেগ হচ্ছে 8, সেখানে প্রান্তিক গতিবেগ 8। এবার দ্বিতীয় একক ভোগ করলে প্রান্তিক গতিবেগ হচ্ছে 2, 2 হচ্ছে এখানে, দ্বিতীয় একক হচ্ছে এখানে, তাহলে দ্বিতীয় এককের প্রান্তিক গতিবেগ হচ্ছে 2। ঠিক আছে, ওকে। নাও তৃতীয় একক ভোগ করলে প্রান্তিক গতিবেগ হচ্ছে আবারও 2, তাহলে তৃতীয় এককের জন্য প্রান্তিক গতিবেগ হবে আবারও 2, তবে এই 2 বরাবর তৃতীয় একক আছে। চতুর্থ একক ভোগ করে প্রান্তিক গতিবেগ হচ্ছে 0, চতুর্থ এককের জন্য প্রান্তিক গতিবেগ কত হবে? 0। তাহলে 0 মানে হচ্ছে আমার 0 হচ্ছে এখানে, এই 0 বরাবর চতুর্থ একক হচ্ছে এখানে 0, এখানে একটা দিন। এবং ফাইনালি যখন আমি পঞ্চম একক ভোগ করি তখন আমার প্রান্তিক গতিবেগ কত? পঞ্চম একক ভোগ করলে প্রান্তিক গতিবেগ -2। তাহলে আমি যদি এটাকে পঞ্চম এককের সাথে -2 মিলাই, তাহলে আমার বিন্দু আসতেছে এইখানে। আমি এটাকে বলতে পারি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, ই প্রাইম। আরো নির্দেশ করে জেনারেলি তোমার প্রান্তিক গতিবেগ রেখাটা এরকম বাঁ থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এখানেও আমার বাঁ থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ডাটার কারণে হচ্ছে, আর কোনো কারণ নেই। তো আমরা যদি এভাবে আঁকি, এ থেকে বি প্রাইম বিন্দু, বি থেকে সি, বি থেকে সি, সি থেকে বি প্রাইম, বি প্রাইম থেকে ই প্রাইম, এটা হচ্ছে আমাদের প্রান্তিক গতিবেগ রেখা। যদি তোমাদের চিত্রটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা টেবিল থেকেও ব্যাখ্যা করতে পারো, বাট চিত্র থেকেও আমরা ব্যাখ্যা করতে পারি। কি দেখা যাচ্ছে চিত্র থেকে? দেখো, যখন প্রান্তিক গতিবেগ 0 থেকে 8-এ, 8 থেকে বিতে এরকম বাড়তেছে, তখন যখন মোট গতিবেগ বাড়তেছে, বি থেকে সিতে বাড়তেছে, তখন আমার প্রান্তিক গতিবেগ একটু কমতেছে, কমেই যাচ্ছে। যখন প্রান্তিক গতিবেগ সর্বোচ্চ 12, মোট গতিবেগ সর্বোচ্চ 12 মানে চতুর্থ একক সর্বোচ্চ 12 দিতে, তখন আমার প্রান্তিক গতিবেগ হচ্ছে 0, বি প্রাইম। যখন মোট গতিবেগ ক্রমহ্রাসমান, তখন প্রান্তিক গতিবেগ 0 নিচে চলে গেছে, ঋণাত্মক হয়ে গেছে। প্রান্তিক গতিবেগের 3টি অংশ, প্রান্তিক গতিবেগ লেখার 3টি অংশ, ধনাত্মক, 0 এবং ঋণাত্মক অংশ থাকে। এবং এটা 0 তখনই হয় যখন টোটাল ইউটিলিটি হবে সর্বোচ্চ, এবং যখন মোট উপযোগ বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক, কিন্তু যখন মোট উপযোগ হ্রাস পায় তখন যখন মোট উপযোগ বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেলেও ধনাত্মক থাকে। আবারও বলি, যখন মোট উপযোগ বৃদ্ধি পায়
তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেলেও মানগুলো কিন্তু পজিটিভ প্লাস, অর্থাৎ হ্রাস পেলেও ধনাত্মক থাকে। যখন মোট উপযোগ শূন্য হয়ে যাবে, সরি সর্বোচ্চ হয়ে যাবে, মোট উপযোগ সর্বোচ্চ হয়ে যাবে, তখন প্রান্তিক উপযোগ হয়ে যাবে শূন্য, এবং যখন মোট উপযোগ হ্রাস পাবে তখন প্রান্তিক উপযোগ হয়ে যাবে ঋণাত্মক। আশা করি বুঝতে পেরেছি। চিত্রের ব্যাখ্যা দিয়ে তোমরা চিত্র দুটো তুলনা করে ব্যাখ্যা করতে পারো প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের সম্পর্ক, অথবা শুধুমাত্র টেবিল দ্বারাও ব্যাখ্যা করতে পারো। মনে রাখতে হবে, যখন আমরা ক প্রশ্ন আনসার করেছি উপযোগ কাকে বলে এক লাইনে, ক প্রশ্ন আনসার করেছি, আমরা বলেছি যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তার মানে উপযোগ পণ্য ভোগ করতে করতে তার তৃপ্তি সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, এই অবস্থায় অতিরিক্ত ভোগ করলে উপযোগ বৃদ্ধি পায় না এবং উপযোগ শূন্য হয়ে যায়। এটা তুমি উদাহরণ ব্যবহার করে ব্যাখ্যা করতে পারো 2 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য শুধুমাত্র এই প্রথম চিত্রটা ব্যবহার করতে হবে, কারণ বেলায় হয়েছে শুধু মোট উপযোগ রেখা অঙ্কন করো, শুধু মোট উপযোগ রেখা অঙ্কন করলেই হবে, প্রথম চিত্রটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং চিত্রের ব্যাখ্যা দিতে হবে। প্রথমে তুমি মোট উপযোগ বলতে কি বোঝায় বলে চিত্রটা ব্যাখ্যা করবে। 4 নম্বর প্রশ্ন যেটা বলেছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, এক্ষেত্রে তুমি টেবিল ব্যবহার করে ব্যাখ্যা করতে পারো তালিকার সাহায্যে, অথবা চিত্র ব্যবহার করতে পারো। কিন্তু 4 নম্বর প্রশ্নের চিত্র ব্যাখ্যা করার সময় তোমাকে অবশ্যই দুইটা চিত্রকে ইউজ করতে হবে যদি চিত্র ব্যাখ্যা করতে চাও। তাহলে 3 নম্বরের জন্য তোমাকে মোট উপযোগ রেখা অঙ্কন করতে হবে, কিন্তু 4 নম্বরের জন্য মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুইটা রেখাই অঙ্কন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই রকম প্রশ্ন উপযোগ সম্পর্কিত আরেকটা প্রশ্ন থেকে এসে থাকে, তাই এটা হচ্ছে এরকম একটা প্রশ্ন। আশা করি দেখতে পাচ্ছ সবাই। কি বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে ঋণ, কোন একজন ব্যক্তি ঋণ ঋণ দোকানে গিয়ে একটি কলম কিনলো, কলমটি সে 4 ইউটিল উপযোগ পেল, দুটি কলম থেকে উপযোগ পেল 7 ইউটিল, 3টি কলম থেকে উপযোগ পায় 9 ইউটিল, আর বিক্রেতা আরো কলম কিনতে বলায় সে 4টি কলম কিনে উপযোগ পেল 10 ইউটিল। বুঝতে পেরেছি? তার মানে আমরা যদি এটাকে টেবিল আকারে সাজাই, প্রথমে আমরা লিখলাম একক এবং মোট উপযোগ বলেছি, উপযোগ পাচ্ছি মানে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ বলে। তাহলে প্রথম কলম কিনে একটি কলম কিনে সে উপযোগ পায় 4, দুটি কলম কিনে সে উপযোগ পায় 7, 3টি কলম কিনে সে উপযোগ পায় 9, 4টি কলম কিনে সে উপযোগ পায় 10 ইউটিল। এই হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে? তোমাদের জানতে চাচ্ছি উপযোগ বলতে কি বুঝি। আমরা একটু আগে বলে দিচ্ছি, দ্রব্য বা সেবার মানুষের অভাব করার ক্ষমতাই হচ্ছে উপযোগ। তারপর মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, ব্যাখ্যা করো। আমরা বলেছি যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তার মানে ভোক্তা দ্রব্য ভোগ করতে করতে তার তৃপ্তি সর্বোচ্চ স্তরে পৌঁছে, যেখানে আর অতিরিক্ত ভোগ করলে অতিরিক্ত উপযোগ পাওয়া যাবে না, এই অবস্থায় প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যায়। সেটা তোমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখাচিত্রের সাহায্যে দেখাও। আমরা একটু আগেই এই যে এরকম একটা টেবিল থেকে মোট উপযোগ রেখা অঙ্কন করেছি, আমরা যাচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার বলেছে উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান ব্যাখ্যা করো। এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান বলেছে, তাহলে প্রান্তিক উপযোগটা আমরা আগে বের করার চেষ্টা করি। মোট উপযোগ যদি হয় 4, 7, 9, 10, তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? প্রথমের জন্য 4, দ্বিতীয় জন্য 3, তৃতীয় জন্য হবে 2 এবং চতুর্থ জন্য হবে 1। কি দেখা যাচ্ছে? যত ভোগের পরিমাণ বাড়ছে 1 থেকে 2, 3, 4, প্রান্তিক উপযোগ তত হ্রাস পাচ্ছে, তার মানে প্রান্তিক উপযোগ ক্রম হ্রাসমান। তাহলে আমরা এই উদ্দীপকের তথ্যের ভিত্তিতে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান দেখাতে পারি। আমরা প্রথমেই সংজ্ঞায় বলবো যে প্রান্তিক উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করলে অতিরিক্ত কিছু উপযোগ পাওয়া যায়, অথবা প্রান্তিক উপযোগ মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন যা ভোগের পরিবর্তনের কারণে ঘটে তার অনুপাত। বলেই আমরা বলতে পারি যে উদ্দীপক থেকে আমরা প্রান্তিক উপযোগ নিম্নোক্ত তালিকা থেকে বের করতে পারি, যেখানে প্রান্তিক উপযোগ 4, 3, 2, 1। যদি আমরা এটা চিত্র দেখাই, চিত্র দেখালে আমরা দেখাতে পারবো যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ নিলাম আমরা, ভোগের পরিমাণ আমরা আগে বের করি,
মূল বিন্দু হচ্ছে আমাদের শূন্য। আমরা জানি মূল বিন্দু কি, আমাদের মূল বিন্দু হচ্ছে আমাদের শূন্য। তাহলে মূল বিন্দু যদি শূন্য হয়, আমরা অন্য একটা অঙ্কন করে নিই। মূল বিন্দু হচ্ছে আমার শূন্য, আমার ভোগের পরিমাণ হচ্ছে কিউ, এবং ভোগ করি আমি 1 2 3 4। প্রথম একটা কলম, দুটা কলম, তিনটা কলম, চারটা কলম আমি ভোগ করি। প্রান্তিক বিন্দু কত হচ্ছে আমার তখন? 1 2 3 4, এটাই হচ্ছে আমার প্রান্তিক বিন্দু। তাহলে আমি এখানে দেখতে পারি 1 2 3 এবং 4। এবার যদি আমি এটাকে মিলাই, তাহলে যখন 1 একক ভোগ করে প্রান্তিক বিন্দু হচ্ছে 4। তাহলে 1 একক ভোগ করলে প্রান্তিক বিন্দু হয় 4, 2 একক ভোগ করলে প্রান্তিক বিন্দু হচ্ছে 3। উদ্দীপক থেকে আমরা দেখেছি 3 একক ভোগ করলে প্রান্তিক বিন্দু হচ্ছে 2, এবং 4 একক ভোগ করলে প্রান্তিক বিন্দু হচ্ছে 4। তাহলে আমরা যে বিন্দুগুলো পেলাম, আমরা বলতে পারি এ এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা একটা রেখা পাবো। রেখাটা বাঁ থেকে ডান দিকে নিম্নগামী। এই রেখাটা কি দেখাচ্ছে? রেখাটা প্রান্তিক বিন্দু রেখা, অর্থাৎ বাঁ থেকে ডান দিকে নিম্নগামী, বা হতে ডানে নিম্নগামী প্রান্তিক উপযোগ রেখা। যা কি দেখায়? যা দেখাচ্ছে ভোগের পরিমাণ যত বাড়ছে 1 2 3 4, প্রান্তিক উপযোগ তত কমছে। ভোগের পরিমাণ যত বাড়ে প্রান্তিক উপযোগ তত কমে। তাহলে প্রান্তিক উপযোগ ক্রম হ্রাসমান। এই যে প্রান্তিক উপযোগ ক্রম হ্রাসমান, এটাকে বলা হয়ে থাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। প্রান্তিক উপযোগ বৃদ্ধি, যেটা বলা কি সাধারণভাবে একটি দ্রব্য ক্রমাগত বেশি করলে, সাধারণভাবে কোনো দ্রব্য ক্রমাগত বেশি করতে থাকলে প্রান্তিক উপযোগ ক্রমে হ্রাস পায়। এই বিধিটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। সেটাই তোমাকে চিত্র দেখাতে বলেছি, যেটা আমরা এখানে দেখলাম। চিত্র তুমি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে সেটা বাঁ থেকে ডান দিকে নিম্নগামী হয়, এবং তা কেন হচ্ছে? কারণ ভোগের পরিমাণ বাড়লে প্রান্তিক উপযোগ ক্রমে হ্রাস পাচ্ছে। এটাকে আমরা এখান থেকে প্রমাণ করতে পারি প্রান্তিক উপযোগ ক্রম হ্রাসমান, এবং এটা একটা বিধি। সে বিধির নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। প্রশ্ন হচ্ছে, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি সর্বক্ষেত্রে সত্যি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি সর্বক্ষেত্রে সত্যি? আনসার হচ্ছে না। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ সর্বক্ষেত্রে সত্যি না। সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি অনেক ক্ষেত্রে সত্যি হলেও কিছু কিছু ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি কার্যকর হবে না। যে সকল ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি কার্যকর হয় না, সেটাকে বলা হয়ে থাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। যে সকল ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না, সেটাকে বলা হয়ে থাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। তাহলে প্রশ্ন, কখন কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না? পয়েন্টগুলো দেখি। সময় ব্যবধান। ভোক্তা কোন দ্রব্যের প্রথম একক ভোগ করার পরে প্রথম একক ভোগ করার পরে দ্বিতীয় একক ভোগ করার ক্ষেত্রে যদি অনেকখানি সময়ের গ্যাপ দেয়, অনেকখানি সময় ব্যবধান থাকে, তাহলে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হবে না, অর্থাৎ অতিরিক্ত প্রাপ্ত উপযোগ হ্রাস পাবে না। যেমন তুমি হয়তো এই বছর আম খেয়েছো, তাহলে এই বছর যদি তুমি আম খেতেই থাকো, প্রতিদিন সকালে বিকালে আম খাচ্ছ, আজকে আম খেলে যত একটু তৃপ্তি হবে, আগামীকালকে আম খেলে সে তৃপ্তি একটু হ্রাস পাবে, তারপরে দিন আম খেতে তোমার আর একটু তৃপ্তি হ্রাস পাবে, যেটাকে আমরা অরুচি বলি। এভাবে প্রতিদিন তুমি যদি এক নাগারে একই দ্রব্য বারবার অতিরিক্ত পরিমাণ খেতে থাকো, তাহলে তোমার অতিরিক্ত উপযোগ পাওয়ার পরিমাণ কমে যাবে।
কিন্তু তুমি যদি আজকে আম খাওয়ার পরে 3 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ গ্যাপ দাও, সময় ব্যবধান নাও, নিয়ে আবার আম খাও, তাহলে সেক্ষেত্রে তোমার প্রান্তিক উৎস ক্রমহ্রাসমান নাও হতে পারে। 2 নাম্বার, উপযুক্ত একক। উপযুক্ত একক মানে হচ্ছে অভাব পূরণের জন্য উপযুক্ত একক। এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে, ধরো কোনো ব্যক্তি খুব তৃষ্ণার্ত, সে তোমার কাছে পানি চাচ্ছে, পানি খাওয়ার জন্য। তুমি তাকে কি করলে? খুবই সামান্য পরিমাণে একটু পানি দিলাম, যে পানি খাওয়ার কারণে তার তৃপ্তি না হয়ে ও তার তৃষ্ণা আরো বেড়ে গেল। তার মানে প্রথমে খুব সামান্য পানি খাওয়ার কারণে পরে তার আরো পানি খাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রান্তিক উপযোগ বেড়ে যাচ্ছে। তাহলে উপযুক্ত পরিমাণ যদি প্রাথমিক অবস্থায় ভোগ না করে, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হতে পারে। পরিবর্তনীয়তা। পরিবর্তনীয়তা, যদি কারো রুচির পরিবর্তন ঘটে, হঠাৎ করে তোমার রুচির পরিবর্তন ঘটছে, কোন একটা জিনিসের প্রতি তোমার ক্রেভিংস চলে আসছে, তোমার বারবার খেতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগিতা ক্রমহ্রাসমান নাও হতে পারে। তারপর হচ্ছে শখের দ্রব্য বা বিলাস দ্রব্য। বিলাস দ্রব্যের ক্ষেত্রে আমরা বলে থাকি শখের হলো 80 টাকা। ঠিক আছে, বিলাস দ্রব্যের ক্ষেত্রে, শখের দ্রব্যের ক্ষেত্রে আসলে যত বেশি তুমি কালেক্ট করবে তোমার ততই আগ্রহ বাড়বে। যেমন অনেকে স্টাম্প কালেক্ট করে বা অ্যান্টিক কয়েন কালেক্ট করে। তো যত তুমি অ্যান্টিক কয়েন বা যত তুমি এই স্টাম্প কালেক্ট করবে, তোমার আগ্রহ তত বাড়বে। বুঝতে পারছি? তাহলে এক্ষেত্রে প্রান্তিক ক্রমহ্রাসমান নাও হতে পারে। তারপর হচ্ছে তোমার অনুকরণ প্রিয়তা। কাউকে তুমি যদি অনুকরণ করো, সে যা করে তুমি তাই করবা। ঠিক আছে, সে যেটা করছে সেই দ্রব্য তোমার কাছে যদি থেকে থেকে অতিরিক্ত তুমি আরো ক্রয় করলেও তোমার কাছে সেটা খারাপ মনে হবে না। যেমন তুমি হয়তো দেখেছো কেউ ঘড়ি ইউজ করে, তোমার কাছে একটা ঘড়ি আছে অলরেডি, কিন্তু সে একটা নতুন ব্র্যান্ডের ঘড়ি ইউজ করছে, তোমার সেই ঘড়িটা চাই, তুমি তাকে অনুকরণ করে ওই ঘড়ি কিনতে চাও। কিন্তু একটা ঘড়ি থাকার পরেও দ্বিতীয় ঘড়ির জন্য তোমার কিন্তু আগ্রহ বেড়ে যাবে, কারণ তুমি এটা দেখেছো কারো কাছে আছে। সেই অবস্থায় কিন্তু তোমার প্রাথমিক হ্রাস পাবে না, বরং প্রান্তিক কিন্তু ক্রমবর্ধমান হবে। দেন হচ্ছে আমাদের, আমরা শখের দ্রব্য বলেছি, বিলাস দ্রব্য। বিলাস দ্রব্য এবং শখের দ্রব্যের মধ্যে পার্থক্য আছে। শখের দ্রব্য মনে করো যেটা আমি আমার শখ, আমি আমার কাছে রাখতে চাই, এটা খুব মূল্যবান হতেও পারে নাও হতে পারে, দামি হতেও পারে নাও হতে পারে, যেমন আমরা বলছি স্টাম্প। কিন্তু বিলাস দ্রব্য মানে হচ্ছে দামি ঘড়ি, দামি বাড়ি, দামি গাড়ি। তো বিলাস দ্রব্যের চাহিদা সাধারণত ক্রমহ্রাসমান হয় না, যতই সময় যায় বা মানুষের আয় যতই বাড়ে, বিলাস দ্রব্যের চাহিদা তার ততই বৃদ্ধি পায়। একইভাবে কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তিরাও কি করে? ক্রমাগত অতিরিক্ত ভোগ করতে চায় না। তারা কি করে? তারা সবসময় সঞ্চয় করে রাখতে চায়, ভোগ কম করে। অর্থাৎ তারা উপযুক্ত পরিমাণ, উপযুক্ত এত ভোগ করে না, তারা পরিমাণ থেকে কম ভোগ করে। যদি কম ভোগ করে তাহলে ক্রমাগত অতিরিক্ত ভোগের চাহিদা তাদের থেকে যায়। তাদের চাহিদা থেকে যায় বলেই তাদের প্রান্তিক অভিজ্ঞতা ক্রমহ্রাসমান হয় না, বরং প্রান্তিক অভিজ্ঞতা ক্রম বর্ধমান হয়। দেন তারপর হচ্ছে আবেগ। আবেগ প্রবণতা, কোন জিনিসের প্রতি যদি তোমার আবেগ থাকে, ইমোশন থাকে, সেই জিনিস তোমার কাছে যতই থাকবে তুমি তারও বেশি চাইবে, এটাই স্বাভাবিক। যেমন ধরো শ্রীকান্তের গান শুনতে তার ভালো লাগে, সে ওই গান বারবার শুনতে চায়, যতই শুনুক তার কাছে এটা তৃষ্ণা মিটবে না, অর্থাৎ প্রান্তিক মধ্যে ক্রমহ্রাসমান হবে না। এই ধরনের ক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক বেশি কার্যকর হয় না। ঠিক আছে, আশা করি এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, যে 8টা প্রশ্ন, সেগুলোই হচ্ছে মূলত তোমাদের বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বেসিকগুলো তোমাদের আগেই ধারণা ছিল। আজকে শুধুমাত্র আমরা আরেকটু রিভাইজ করলাম, যাতে তোমরা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টে বা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারো। সামনের ক্লাসে আমরা চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবো। বাসায় থেকো, নিরাপদ থাকো, পড়াশোনা করতে থাকো, এবং এই অতিমারের মধ্যেও নিজেকে একটু মোটিভেটেড রাখার চেষ্টা করো। আশা করি খুব দ্রুতই আমাদের এই সংকটময় পরিস্থিতি চলে যাবে, এবং সবাই সুন্দরভাবে আবার ক্লাসরুমে ফিরে আসতে পারবো, এবং শ্রেণীকক্ষে আমরা তোমাদের সাথে আবারও মিলিত হতে পারবো, বা পরীক্ষার হলে আবার তোমাদের সাথে আমরা মিলিত হতে পারবো। তো সবাই ভালো থাকো, নিরাপদ থাকো। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।